সন্ধ্যা থেকেই বৃষ্টি হচ্ছে। এখন বাজে সন্ধ্যা 7টা। আরিয়ানের হুজুর এসেছেন, ও ওই রুমে পড়াশোনা করছে। আর এদিকে আরিয়ানের বাবা বাজার নিয়ে এসেছেন, এখানে বরবটি এনেছেন রাতে রান্না করার জন্য। আর এদিকে মনে হয় রুই মাছ এনেছেন, কেটে কুটে এনেছিলেন। আমি এখানে মাছগুলো ধুয়ে রেখেছি, আর এখন আমি বরবটিগুলো বসে বসে কাটবো। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে আবারও ভিডিওটা শুরু করলাম গতকাল সন্ধ্যার পর থেকেই। আমি সাধারণত রাতের ভিডিও ফুটেজ তেমন একটা শেয়ার করি না, রাতে তেমন শুট করাও হয় না। তো আজকে জানি না কেন মনে হলো যে রাতের কাজকর্ম একটু আপনাদের সাথে শেয়ার করি। ওইদিকে সবজি কাটা চলছে, আর আমি এদিকে আবার চুলায় চা বসিয়েছি। ওইদিকে আরিয়ানের পড়াশোনা চলছে। মসজিদের ইমাম আর কি এসে প্রতিদিন সন্ধ্যার পরে আরিয়ানকে পড়ান। উনাকে হালকা পাতলা কিছু নাস্তা দেই, আজকে চা বিস্কিট দিচ্ছি। আর এই যে দেখুন জুবাইরের রুমে আরিয়ানকে পড়াচ্ছেন উনি। তা খেলা বাদ দিয়া বইয়া পড়লে তো পারলাই উনি। রাখো আগে হরাত বউ গিয়ে দূর দৌড় যাও। সবজিটা কাটা শেষ, আমি এখন রান্নাটা বসাবো। বাজারে এখন ভালো তেমন কোনো সবজি পাওয়া যায় না, জানি না কেমন জানি একটা সবজির নিদান পড়ে গেছে। বাজারে গেলেই আলু, তা না হলে বরবটি, আবার অনেক সময় দেখা যায় বয়স্ক বুড়ো বুড়ো ঝিঙ্গা, তারপরে এই ধরনের আর কি পছন্দের কোনো সবজি আসলে পাওয়াই যায় না। তো কি রান্না করব, কি সবজি বাজার থেকে আনাবো সেটাই ভেবে পাই না। আজকে বাজারে যাওয়ার সময় আরিয়ানের বাবা জিজ্ঞাসা করলেন কি সবজি আনবেন। তো আমি বললাম নিজের ইচ্ছা মতন যেটা পছন্দ হয় নিয়ে আসো, আমার তেমন কোনো পছন্দ নেই। পড়িছো নি না দুষ্টাম করছো? দেখি বড় সাইকেলটা পড়ো গিয়া। আচ্ছা। বাদুই জবল বাদ, বাদুই জবল বাদ, দাদুই জবল তান, দাদুই জবল তান, চিমটুই জবল জান, চিমটুই জবল জান। রাতে আমার তেমন সময় না থাকার কারণে আমি আরিয়ানকে আর পড়াতে পারি না। স্কুলের পড়া ওর বাবা পড়ান, আমিও মাঝে মধ্যে পড়াই। আর সন্ধ্যার পরে ওর হুজুর আর কি যতটুকু পড়াবার পড়ান। তো আমি আজকে বললাম দেখি কতটুকু পড়া হচ্ছে বা কতটা কি পেরেছো, সে কতটা পড়াশোনা করতেছে সেটাই আর কি আমাকে পড়ে পড়ে শোনালো। মা হিসাবে আমার নিজেকে কখনো কখনো ব্যর্থ মনে হয় যে ছেলেটার জন্য তেমন কোনো সময় বের করতে পারি না। ও তুমি চাউলের বস্তার উপরে কেন রাগ করছো নি? হ্যাঁ মাছ খাইতে আইনি, মাছ নি আমি দিব মাছ। আইও আইও, রাগ করবো কেন? আইও। আর এই যে উনাকে নিয়ে আমি মহা বিপদে। এক বেলা যদি নিরামিষ হয়ে যায় তাহলে উনি খাবার দাবার একেবারে ছেড়েই দেন, সবসময় মাছ মাংস দিয়ে বাদ দিতে হয়। বিলাই আর বিলাইর বাপ খেয়ে হ্যাঁ দেখিছেন মুখ, দেখিছেন বিলাইর বাপর মুখ দেখিছে? জেলা বিলাইয়ের মুখ ওলা বিলাইয়ের বাপর মুখ। তুমি খেয়ে বিলাইয়ের বাবা নি? হ্যাঁ রাত 10টা বেজে গেছে, এখনো বৃষ্টি হচ্ছে। আজকে পুরো রাত মনে হয় বৃষ্টি হবে। তো যাই হোক, এখন ঘুমাতে চলে যাব, আবারও দেখা হবে সকালে। সবাইকে আরো একটা সুন্দর বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা। এখন বাজে সকাল 7:30। আরিয়ান আজকেও লেট করে ঘুম থেকে উঠেছে। রাতে লেট করে ঘুমাতে যায়, তাই সকালেও লেট করে ঘুম থেকে উঠবে, এটাই স্বাভাবিক। তো আমি উঠার পরে বিছানাটা গুছাই বা মশারিটাও উঠাই। তো সকাল সকাল দেখা যায় ঘরে এত মশা থাকে, মশারি উঠিয়ে দিলে পুরো শরীর কামড়ে একেবারে লাল করে দেয়। ওর জন্য আমি উঠার পরে মশারিটা উঠাই। কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে, বাইরে নানান জায়গায় বৃষ্টির পানি জমা হয়ে আছে, আর এর থেকে আসলে নতুন করে মশার জন্ম হচ্ছে। মশার উপদ্রব অনেকটাই বেড়ে গেছে। তো দিনের বেলাও কোথাও শুইলে দেখা যায় মশা বেন বেন করে কান একেবারে জ্বালাপালা করে দেয়। মাশাআল্লাহ, আজকের আকাশটা দেখুন অনেক সুন্দর।
তেমন একটা রোদ নেই, তবে আকাশটা অনেক পরিষ্কার। আর এই যে দেখুন আরো একজন গাছের আগায় উঠে বসে আছেন। নাম তো পারে না, উঠে গেছে। দেখুন বানরটার জায়গা এখন চেঞ্জ করে নিয়েছি। আসলে শখের বসে আরিয়ানের কান্নায় বানরটা আমি নিয়ে এসেছিলাম। তো এর আগে আমি আসলে বানর এত কাছ থেকে দেখিনি, আর বানর যে এত উৎপাত করে সেটার বিষয়ে কোনো আইডিয়া আমার ছিল না। তো এখন ওর জায়গাটা চেঞ্জ করে নিয়েছি। দেখুন এই গোটা এমনিতেই পড়ে আছে, ওই গোড়ের আর কি উপরের মধ্যে বসে, আবার বৃষ্টি এলে গোড়ের মধ্যেও ঢুকে বসে, আর মাঝে মধ্যে যে দেখুন আমার বড়ই গাছে উঠে বসে। তো আগে যে পেছনের বারান্দায় রাখতাম ওই জায়গাটা প্রচুর নোংরা করে ফেলে, তাই ওখান থেকে ওর জায়গাটা চেঞ্জ করলাম। আজকে সকালে নাস্তায় আরিয়ানের বাবা এই যে লিকার চা দিয়ে মুড়ি খাচ্ছেন, আর আমি 2টা রুটি সেকেছি আর জিঙ্গা ভাজি করেছিলাম রাতের বেলা। তো জিঙ্গা ভাজি দিয়ে রুটি খাচ্ছি। শাক ভাজি, আলু ভাজি, তারপরে জিঙ্গা ভাজি, কাঁকরোল ভাজি, এইসব ভাজি দিয়ে আসলে শুকনো রুটি খেতে বেশি ভালো লাগে। 3-4 দিন হয়ে গেছে চালের বস্তাটা কিনে আনার। চালগুলো এখনো ড্রামে ভরে রাখতে পারিনি, এখানে থেকেই নিয়ে নিয়ে রান্না করা হচ্ছে। দেখুন উপর থেকে অনেকগুলো চাল নিয়ে রান্না করা হয়েছে, আর বাকিটা আমি এখন ড্রামের মধ্যে ভরে রাখবো। চালগুলো আলাদা করে আর পরিষ্কার করতে হবে না, কারণ চালগুলো এমনিতেও পরিষ্কার, তেমন পাউডারও নেই। আমরা তো চাষবাস করি না, চাষবাসের জমিও নেই, তো বাজার থেকে আর কি চাল কিনে খাওয়া হয়। তো সেদিন রেশন কার্ডের কথা বলেছিলাম যে সরকার থেকে চাল দেয়, ওই চালটা আসলে আমরা পাই, আমাদের নামে আসে, কিন্তু আমাদের হাজবেন্ড ওয়াইফের আলাদা করে কোনো কার্ড নেই। আরিয়ানের বাবা, আরিয়ানের দাদার রেশন কার্ডে নাম আছে, আর আমার নামটা আমার বাবার রেশন কার্ডে আছে, ওটা এখনো চেঞ্জ করা হয়নি। আমাদের চালগুলো আর কি ওখানেই আসে, আর আমরা আলাদা করে কোনো রেশন কার্ড তৈরি করিনি, তাই আমাদের চাল কিনে এনে খেতেই হয়। কয়েকদিন হয়ে গেছে পাট শাক রান্না করা হচ্ছে না। আমি এখানে কিছু পাট শাকের গাছ লাগিয়েছিলাম। তো পাট শাক আসলে এমন একটা গাছ, যতটা আগা ভেঙে দেওয়া হবে তত নতুন করে আগা বের হয়, আর আমাদের এখান থেকে তেমন একটা পাট শাক উঠানো হয় না, ওই জন্য গাছগুলো কেমন জানি একটা কুকড়ে গেছে। তো সেদিন আমার ননাস যখন ঈদের দাওয়াতে এসেছিলেন তখন কিছু পাট শাক উঠে রান্না করেছিলাম। তো দেখুন ওই আগাগুলো ভেঙে দেওয়ায় আবার নতুন করে কিছু আগা গজিয়েছে। আজকে দুপুরে ভাবলাম একটু পাট শাক রান্না করি। বাজার থেকে বেশি দাম দিয়ে যে সবজিগুলো কিনে আনা হয় তার থেকে আমার কাছে এই পাট শাকটাই ভালো মনে হচ্ছে। বাজারে যে পরিমাণ সবজির নিদান পড়েছে, ভালো সবজি পাওয়া তো যায় না, আর টুকটাক যেটা পাওয়া যায় সেটা অনেক দাম দিয়ে কিনে আনতে হয়। 60 টাকা 70 টাকার নিচে কোনো সবজির কেজি নেই, একমাত্র আলু ছাড়া। তারপরেও রান্না করার পরে দেখা যায় স্বাদ নেই, গন্ধ নেই। গতকালকে যে বরবটিগুলো রান্না করেছিলাম, আসলে রাতের বেলা কোনো মতে আমি একটু খেয়েছিলাম, সকালে আর খেতে ইচ্ছা করেনি। একেবারে স্বাদ নেই, বরবটির কোনো গন্ধ নেই, কোনো কিছুই নেই। তো 90 টাকা দিয়ে বরবটিগুলো কিনে আনা হয়েছিল। তার থেকে ভাবলাম আজকে দুপুরে একটু নিজের মতন করে জাল জাল করে শাক রান্না করে তৃপ্তি করে একটু ভাত খাবো। আমার সাথে দেখুন জুবাইরও শাক তুলতেছে। সে ছোট থেকেই মাশাআল্লাহ এভাবে মেয়েদের কাজগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে করে। সকালে একবার মনে হয় 5-10 মিনিটের জন্য বৃষ্টি হয়ে গেছে, আর এখন আবারও বাইরে রোদ উঠেছে। তো গত 2-3 দিন থেকে আসলে ছাগল তাড়ানোর বৃষ্টি যেটাকে বলে, আমরা ছোটবেলা মায়ের মুখে শুনতাম ছাগল তাড়ানোর বৃষ্টি। এই বৃষ্টি এই রোদ, এই বৃষ্টি এই রোদ, এটাকে নাকি ছাগল তাড়ানোর বৃষ্টি বলে মা বলতেন। তো আজকে আমিও ভাবতেছি
এই বৃষ্টিটা গত 2 দিন থেকে শুরু হয়ে গেছে, এই বৃষ্টি এই রোদ। তো এই দেখা যাচ্ছে রোদ, দেখবে আরো হয়তো 10 মিনিটের ভেতর আবারও বৃষ্টি চলে আসবে। বাইরে রোদ দেখে আসলে একটু ভালোই লাগতেছে। তো আমি এখানে সব কটা কাপড় বের করেছি, এই সব কটা কাপড় আরিয়ানের কাপড়গুলো গুছিয়ে রাখবো। রাহিলা থাকার সময় আরিয়ানের কাপড়গুলো রোদ থেকে উঠিয়ে এনে ওই ঝুড়িতে গুছিয়ে রাখতো। তো পরিষ্কার কাপড়, বাসি কাপড় সব ঝুড়িতে রেখে দিয়েছে। আমি বারবার বারণ করতাম যে পরিষ্কার কাপড়গুলো ঝুড়িতে রেখো আর বাসি কাপড়গুলো আলাদা রেখো। তো আজকে ঝুড়িটা বের করে দেখি বাসি কাপড়, পরিষ্কার করা কাপড় সব একসাথে ঝুড়িতে একেবারে টাল মেরে রেখে দিয়েছে। তো আমি বের করে পরিষ্কার কাপড়গুলো ঝুড়িতে রাখলাম, আর যেগুলো ধুইতে হবে ওগুলো আলাদা করে আর কি এক জায়গায় রেখেছি। আর সাথে আমি আলমারিরও সবকটা কাপড় বের করে গুছিয়ে রাখতেছি। গত সপ্তাহে একবার আলমারিটা গুছিয়ে রাখছি, তারপরে দেখা যায় ওয়াহিদা বা রাহিলা যেই আলমারি থেকে একটা কাপড় বের করবে পুরো আলমারিটা একেবারে অগোছালো করে দেয়। আর নতুন করে যদি একটা কাপড় বের করা হয়, ধুয়ে গড়ে এনে রাখা হলো, তারা দেখা যায় কাপড়টা একেবারে রশির মতন করে বলে আলমারিতে নিয়ে টেলে টুলে রেখে দেয়, আর বাকি আরো 3টা কাপড় ফেলে একেবারে এলোমেলো করিয়ে দেয় আলমারিটা। তো ওরা তো বাচ্চা মানুষ, বাচ্চাদের মতন কাজ করে। আসলে আমার তো মানুষের হেল্প লাগে ঠিকই, তবে সবার কাজ আমার তেমন পছন্দ হয় না। তাই যে কাজগুলো পছন্দ হয় না সেটা আমি আবার নিজের মতন করে করি। আগের মতন শরীরের অবস্থা এখন নেই, এই ভালো এই খারাপ, তাই কারো না কারো হেল্পের প্রয়োজন হয়। সবকটা কাজ আমি এক হাতে করতে পারি না এখন আগের মতন। তাই যখন শরীর খারাপ থাকে তখন ওরা ওদের মতন করে করে, আমি আর দেখতেও চাই না। আর যখন শরীরে আবার একটু আরাম পাই, যেদিন মনে হলো আজকে শরীরটা একটু ফ্রেশ লাগতেছে, সেদিনই আমি আবার সবকিছু নিজের মতন করে সুন্দর করে গুছিয়ে রাখি। তো দেখুন আলমারিটাও সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর আমি এই যে দেখুন এখানে নতুন 2টা মাস্ক কিনেছিলাম, মাস্কগুলো আসলে খুঁজে পাচ্ছিলাম না। আজকে আলমারিটা আবার এলোমেলো করায় 2টা মাস্ক বের হলো। আমার তো আবার সব সময় মাস্কের প্রয়োজন হয়, তো যেখানে যাই দেখা যায় একটা মাস্ক ফেলে আসি। তো এই মাস্কটা আমার নামের সাথে মিলে গেছে একেবারে। দেখুন এখানে এক গাদা কাপড় বের করেছি, বাসি কাপড়, কাপড়গুলো ধুইতে হবে। তো জানি না রোদ কতক্ষণ থাকবে, তাও ভরসা করে কিছু কাপড় মেশিনে দিয়ে ধুয়ে নিয়েছি, দেখা যাক। যে কাপড়গুলো আমি মেলতে এসেছি দেখুন রোদটা কিন্তু আস্তে আস্তে আবার কমে যাচ্ছে, একটু মেঘলা মেঘলা ভাব চলে এসেছে। আর আস্তে আস্তে অন্ধকার হবে, সাথে সাথে দেখা যাবে ঝরঝর করে বৃষ্টি পড়তেছে। তো এরকম একটা ওয়েদার গত 2 দিন থেকে, 2 দিন না সরি 3 দিন থেকেই চলছে, না বৃষ্টি না রোদ। 2-3 দিন বৃষ্টির পরে হঠাৎ যখন একটু রোদ দেখা যায় তখন মাথা ঠিক থাকে না, মনে হয় কোনটা রেখে কোনটা করব। ঘরের সব কাপড় বিছানা সব ধুয়ে রোদে শুকিয়ে একেবারে ঝরঝরে করে নেব। তো আসলে দেখা যায় পরে আবার বৃষ্টি চলে আসে। দেখুন এখানে কতটা কাপড় শুকাতে দিয়েছি, আর এখনো কিছু কাপড় মেশিনে আছে। কাপড়গুলো রোদে দিয়ে গড়ে এসে 10 মিনিট যেতে না যেতে বৃষ্টি শুরু হয়ে গেছে আবারও দেখুন। তো কি একটা অবস্থা, জানি না এত কাপড় ভিজিয়েছি, আজকে শুকাতে না পারলে কাপড়গুলো রাতে কোথায় রাখবো সেটাই ভাবতেছি। পনেরো মিনিটের মতন বৃষ্টি হয়েছে, আবারও রোদ চলে এসেছে। তো রোদ উঠলে আসলে একটু কাজ করতে ইচ্ছা করে, আর বৃষ্টি দেখলে আবারও জানি না কেন নিজের অজান্তেই মনটা খারাপ হয়ে যায়। সেই সকালে যে শাকগুলো তুলে এনেছিলাম, তো ওটা আমি সিঙ্কে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। যদিও পাট শাকে তেমন একটা ধুলাবালু থাকে না, তবে এখন তো বৃষ্টির সময়, বাতাসের সাথে ধুলাবালু এসে আবার দেখা যাবে গাছের পাতার সাথে লেগে থাকে, বা অনেক সময় পোকামাকড়ও থাকে। তো এই শাকগুলো 2-3 বার পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি।
শাক রান্নার জন্য এখানে হাঁড়িতে পানি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর কাঁঠালের বিচি দিয়ে পানিটা সেদ্ধ করে নিচ্ছি। কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ কুচি, আর ওইদিকে শাকটা এখনো কাটা হয়নি, পানি জড়ানোর জন্য জুড়িতে রেখেছিলাম। তো শাকটাও আমি এখন কেটে নিচ্ছি। আমার মা পাট শাক অনেক ছোট ছোট করে কেটে কাঁঠালের বিচি দিয়ে রান্না করেন, অনেক মজা লাগে খেতে। আমি আবার অত ছোট করে কাটতে পারি না, তাই আমি আমার নিজের মতন করে আর কি কেটে নেই। তো আমি এখন একটু একটু করে শাকটা দিয়ে দিচ্ছি। পানিটা সেদ্ধ হয়ে গেছে, এখন শাকটা আর কি সেদ্ধ হওয়ার অপেক্ষায়। আবারও বৃষ্টি হচ্ছে, এই নিয়ে 3 বার আমি কাপড়গুলো রোদ থেকে উঠিয়ে গড়ে আনলাম। আবারও দেখা যায় বৃষ্টিতে আমার সাথে সাথে রোদ চলে আসে, আবারও দৌড়ে গিয়ে কাপড়গুলো মেলে দিই, আবারও গড়ে আসতে না আসতে বৃষ্টি শুরু হয়ে যায়। এরকম একটা ডিউটি সারাদিন থেকেই পালন করতেছি। আর এদিকে আমি শেষের দিকে 2 পিস রুই মাছের পেটি ভেজে ভেঙে কাটা আলাদা করে শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, পাট শাকের এই রেসিপিটা যারা ট্রাই করেননি একবার ট্রাই করে দেখবেন। দুপুরের খাবার সার্ভ করা হয়ে গেছে। এখানে গতকাল রাতে যে বরবটি রান্না করেছিলাম মাছ দিয়ে, আর এই যে আমার পাট শাক, দেখে মনে হচ্ছে খুব টেস্টি হবে। তো যাই হোক, খাওয়া দাওয়া শুরু করা যাক। আজকে মনে হচ্ছে অনেকদিন পরে তৃপ্তি করে অনেকটা ভাত খাবো। 1 পিস লেবু নিলাম আর একটা ভাজা শুকনো মরিচ। একটু নাগামরিচ হলে ভালো হতো, কিন্তু নাগামরিচ নেই, তাই নাগামরিচের বিকল্প হিসাবে শুকনো মরিচ ভেজে নিলাম। খাওয়া দাওয়া শেষ, বিকালের দিকে একটু বারান্দায় বসেছি। দেখুন ছেলে কি করতেছে। বেশ কিছুদিন ধরে আপনারা একটা প্রশ্ন করে যাচ্ছেন যে আপু, তোমার বোনের ভিডিওতে শুনতে পেলাম কুরবানির ঈদের সুইফা তোমাদের বাসায় এসেছিল, তুমি বিষয়টা আমাদেরকে বললে না কেন, আমাদেরকে দেখালে না? তো আমি বিষয়টা আপনাদেরকে গোপনও করিনি, এখানে গোপন করার কি আছে। আমি আসলে জাস্ট বলিনি, তো বলার তেমন প্রয়োজন মনে করিনি, কারণ আমাদের বাসা থেকে চলে গেছে। আর হঠাৎ করে একদিন বেড়াতে এসেছে এখানে, আমি ওকে কোনো ভিডিও করি নাই। আর যেহেতু আমি ওর কোনো ভিডিও করি নাই, তাই ওই প্রসঙ্গটাও আসেনি। শিফা তোমাদের বাসায় সে কেন কান্না করলো ইত্যাদি ইত্যাদি কিছু প্রশ্ন আমার কাছে এসেছে। তো শিফা শুধু কুরবানির ঈদে আমার বাসায় আসেনি, রমজানের ঈদেও এসেছিল। তো তখন এসে কিছুক্ষণ বসে গল্প করে কিছু খাওয়া দাওয়া করে আমি কিছু টাকাও দিয়েছিলাম, তারপরে সে নরমালি চলে গেছে। আর কুরবানির ঈদে এসে আমার সাথে গল্প করলো, একটু খাওয়া দাওয়া করলো, তারপরে জানি না কেন হঠাৎ করে কান্না শুরু করে দিয়েছিল। তো ওর কান্নার কারণটা আমি একটু হলে উপলব্ধি করতে পেরেছি। হয়তো ওয়াহিদ আর রাহিলাকে দেখে ওর বাচ্চা মানুষ মনে হয়েছে যে আমি এই বাড়িতে ছিলাম, এটা আমার বাড়ি ছিল, এখন কোথাকার নতুন 2টা মেয়ে এসে এখানে থাকতেছে। হয়তো ওর ওই বিষয়গুলো নিয়ে একটু মন খারাপ হয়েছিল, তাই কান্না করেছে। আর আমারও এখানে কিছু বলার ছিল না, কারণ আমি তো ওকে দিইনি, ও নিজে থেকে চলে গিয়েছিল, ওই জন্য হয়তো ও মন খুলে কিছু বলতে পারেনি। মনের ভেতরে আর কি জাস্ট জেলাসি থেকে আর কি একটু কান্না করেছে। আমি ওর কোনো ভিডিও করি নাই, 2-3টা ছবি তুলেছিলাম, ওইটাই আপনাদেরকে দেখালাম। আমি ছবিগুলো করেছিলাম মাকে দেখানোর জন্য। আমার মায়ের শিফার সাথে খুব ভাব ছিল, তাই মাঝে মধ্যে বলেন ওকে দেখার জন্য খুব মন চাইতেছে। তো মায়ের জন্য ছবিগুলো তুলে রেখেছিলাম, তাই সেই সুবাদে আজকে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো কিছু করার নেই, ও নিজে থেকে চলে গেছে, যেখানে আমার কোনো হাত ছিল না। তবে ওর কান্না দেখে আমারও কান্না পাচ্ছিল। আর এটাই দুনিয়ার নিয়ম, কেউ যাবে, কেউ আসবে, কেউ হাসাবে, কেউ কান্না করাবে। তবে দোয়া করি ও যেখানেই থাকুক, যার কাছেই থাকুক, ভালো থাকুক। আপনারাও দোয়া করবেন। আর আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।